হৃদয়ের অহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব 17। আয়না শীতল চোখে রামিনের কাণ্ড কারখানা দেখছে। ঘড়ির পেন্ডুলামের মতো বেয়ারা ছেলেটাই একবার এদিক যাচ্ছে তো একবার সেদিক যাচ্ছে। এই প্রথমবার আয়নার সাথে তার বাকবিতণ্ড হয়েছে এমনটা না, অপেক্ষা করে যাবে, কবে যাবে ঠিক করেও আয়না মৌন থাকতে পারেনি। PS5 প্রো কিনে দেওয়ার জন্য বাড়িতে অশান্তি করতে আর কিছু বাদ রাখেনি। PS4-এ তার আর কোনোভাবেই চলছে না, নতুন একটা কন্ট্রোলারও লাগবে, ভার্সিটির বন্ধুদের আছে ইত্যাদি ইত্যাদি। শারমিনারা বাকিদের সাথে যতটা কঠোর, তার সিকিভাগও নিজের পেটের সন্তানদের সাথে পারেন না। নরম সুরে কথা বলতে বলতে অনুনয় করেও লাভ হয়নি। ঠিক এই বেলায় সাহেরা বানু কুটিল সন্তুষ্টি পায়। এই এক জায়গায় এসে উচ্চ বংশের দান্তিক শারমিনারা নাস্তানাবুদ হন। ছেলেরা মাতৃভক্ত তো নয়ই, বরং সময়ের সাথে তিনি হয়েছেন ধৃতরাষ্ট্রের মতো পুত্রপ্রেমে অন্ধ ও অসহায়। রামিনের ব্যবহারে অতিষ্ঠ হয়ে আয়না সত্যি আর চুপ থাকতে পারল না। সে কড়া স্বরে বলল, তোমার মা বাইরে গেছে, দুদিন ধরে এ নিয়ে অশান্তি করছো, আপাতত থামো, তিনি আসলে আবার কান্নাকাটি শুরু করো। রামিন আক্রমণাত্মক ভঙ্গিতে আছে দুদিন ধরে। বাবাকে বলে কোন লাভ হবে না জানে, 3 মাস পর পর সেমিস্টারে ফি দেয়া নিয়ে মনসুর সাহেব গড়িমসি করেন। এই কয়েকদিন উনি কানে তুলা দিয়ে ঘুরছেন। বাড়ি ভেঙে ফেললেও তিনি টু শব্দ করবেন না। এই প্রতিক্রিয়া আজকের না, বিয়ের পর থেকেই শান্তির জন্য ধারণ করেছিলেন তিনি। রামিন তাই বাপকে বিশেষ গুরুত্ব দেয় না। তার ধারণা আরেকটু চাপ দিলেই মা রাজি হবে। সব সময় হয়। উঠতি বয়সের ছেলের বদমেজাজি বাড়িতে থমথম পরিবেশ করে রাখে। কিন্তু এই মহিলার কথায় সে হতভম্ব হলো। যেখানে কেউ তাকে ঘটানোর চেষ্টা করছে না, এই মহিলা অপমানজনক কথা শুনিয়ে যাচ্ছে। এই, আপনি আমাকে কি বললেন? কান্নাকাটি কে করছে? সঠিক বলেছি? বাচ্চারা শপিং মলে হুট করে খেলনার জন্য যেমন মাটিতে গড়াগড়ি করে চেঁচামেচি করে, ঠিক সেরকম অতিরিক্ত করছেন আপনি। আমাদের বাড়ির ব্যাপারে মোটেই নাক গলাবেন না। উই আর অ্যান আউটসাইডার। আয়না শীতল স্বরে বলল, তাই নাকি? অবশ্যই। ইনসাইডার কে? তুমি? রামিন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আয়না তাচ্ছিল্যের হাসি হেসে বলল, জন্মসূত্র ছাড়া ইনসাইডার হওয়ার যোগ্যতা কি তোমার? এই বাড়ির কোনো একটা বেসিক কাজে কি তোমার হাত পড়ে? বাড়ি বাদ দাও, তোমার ঘরটার যে অবস্থা, ওটাকে আর ঘর বলা যায় না, ওটা একটা আস্ত গোয়াল ঘর। সারাদিন শুধু মানুষকে অর্ডার দিয়ে আর অভদ্রতা করে বেড়াও। কাল রাতে যখন জরুরি কিছু গ্রোসারি দরকার ছিল, তখন তো তোমার টিকিটটাও পাওয়া যায়নি। টেস্টোস্টেরনের দাপটে সবাইকে ভয় দেখিয়ে কবজায় রাখতে চাও, এই তো তোমার দৌড়। রামিন কিছু বলতে চাইল, কিন্তু আয়না তাকে থামিয়ে দিয়ে বলতে থাকলো, তোমার বাবা মা যে কতটা কষ্ট করে তোমার প্রাইভেট ইউনিভার্সিটির ফি জোগাড় করেছেন, সে সম্পর্কে তোমার কোনো কৃতজ্ঞতাবোধ তো বাদ ধারণাই নেই। উল্টো এমন সব বিলাসিতার দাবি করছো যার কোনো প্রয়োজন নেই। তোমার বয়সী ছেলেরা এখন হন্য হয়ে টিউশন বা ছোটোখাটো পার্ট টাইম জব করছে, যাতে পরিবারকে একটু সাহায্য করা যায়। আর তুমি আছো নিজের শখ আর জেদ নিয়ে। নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো? গ্র্যাজুয়েশন শেষ করে এই মেজাজ নিয়ে রাস্তায় বের হলে কেউ তোমাকে পিয়ন হিসেবে চাকরি দেবে না, যদি পাশ করতে পারো। আর কি? রামিন মাহিরের স্ত্রীর মুখে এসব শুনবে কোনো দিন কল্পনাও করেনি। আয়নার কথাগুলো
বোমার মতো ফেটে তার দন্তকে ধুলোয় মিশিয়ে দিল। সে কোনো মতে ফুঁসে বলল, হাউ ডেয়ার ইউ! আপনার স্বামীরও তো কোনোদিন আমাকে এসব কথা বলার সাহস হবে না। এটা অবশ্যই আমার স্বামীর ব্যর্থতা। তুমি আমার বংশের ছেলে হলে কবেই চড়িয়ে চড়িয়ে একদম কান গরম করে দিতাম। তাতে যদি মগজের জং কিছুটা পরিষ্কার হতো। রামিন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। উচ্চস্বরে কথাবার্তা শুনে দিনা ও মিনা তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। তাদের সাথে রান্নাঘরে থেকে উকি দেয়া রহিমন বুয়া বিস্মিত। প্রথমবার আয়নার এই রূপ দেখল তারা। সংঘাতের পর থেকে আহমেদ নিবাসের বাতাস থমথমে হয়ে আছে। চেঁচামেচি যে সবার কানে গেছে, যারা উপস্থিত ছিল না তারাও এতক্ষণে অবগত, সেটা আয়না ভালোই বুঝতে পারে। সে নিজের সাপায় গাইতে গেল না, কিংবা কারো কাছে গিয়ে তর্কের ব্যাখ্যাও দিল না। মাহির ব্যতিক্রম। দুপুরে নিয়ম করে অফিসের লাঞ্চ ব্রেঞ্চে সে আয়নার খোঁজ নেয়। খবর যেহেতু সে জানবেই, তার আয়না নিজে জানিয়ে দিল। মাহির বিরক্ত হতাশ হলো রাহিমনের কর্মকাণ্ডে। ভার্সিটিতে ভর্তির পরই ছেলেটার এত অধঃপতন আসলে মেনে নেওয়ার মতো না। এবার তো আলাদা করে না বসা ছাড়া আর কোনো উপায় নেই। আয়না তাকে ভাবুক দেখে বলল, তুমি ওর সাথে কথা বলার ব্যাপারে ভাবছো? এভাবে তো চলা যায় না। আমি বলি, তোমার এখন এ ব্যাপারে কথা বলার প্রয়োজন নেই। আমি অলরেডি যথেষ্ট বলেছি। তুমি বললে ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে পারে। অত্যন্ত শান্তভাবে সে নিজেকে ড্রয়িং রুম থেকে সরিয়ে নিজের ঘরে চলে এলো। নিজের গাম্ভীর্য সে এক চুলাও টান দিতে দিল না। খানিক বাদে সাহেরা বানুর ঘর থেকে ডাক এলো। আয়না যখন ঘরে ঢুকে দেখল দাদি তখন বিছানায় ঠ্যাস দিয়ে আয়েশ করে বসে আছেন। পান ভর্তি চিকুন সুপারি আর ঘন জর্দা। বৃদ্ধা পুরোটা মুখে নিয়ে বলল, খুশি লাগায়ও না কইলাম নাতবো, তুমি সব বিষয়ে প্রচুর বাধা দাও। আয়না বলল, টাল হয়ে পড়লে আমারে না ডাকলেই হবে। মাথা ঘুরালো নাকি? সুরে কান্নাকাটিও করা যাবে না। সাহেরা বানুর মুখ বেজার হলো। এটা কেমন ধারার মেয়ে মানুষ তিনি ভেবে পান না। আজকের ঘটনা সবটা তিনি চোখে না দেখলেও কানে তার ঠিকই গেছে। শারমিনারা আর তার পোলাপানদের একটু বাড়ি দেওয়া সত্যি প্রয়োজন হয়ে পড়েছিল। যা হয়েছে ভালোই হয়েছে, তবে তা তো আর বলা যায় না। তিনি খুব স্বাভাবিক গলায় কথা শুরু করলেন, বাইরে বেশ চিল্লাপাল্লা শুনলাম, পোলাডারে তো কড়া শাসনই করলা। আয়না কথা বাড়ালো না, শুধু ছোট করে বলল, শাসন করার ইচ্ছা ছিল না, তবে ও চূড়ান্ত বাড়াবাড়ি করছিল। সাহেরা বানু মাথা নাড়লেন। রাহিমের বেয়াদবি আর উচ্ছন্নে যাওয়া যে পরিবারের জন্য মাথা ব্যথার কারণ সেটা তিনি মানেন। কিন্তু পরক্ষণেই তার গলার স্বর বদলে গেল। একটু অনুযোগের সুযোগ বললেই, তাও এতটা বলা তোমার ঠিক হয় নাকি নাতবউ? আয়না কোনো প্রতিবাদ করল না, যেন সে মন দিয়ে সব শুনছে। সাহেরা বানু তার অভিজ্ঞতার ঝুলি খুলে বসলেন। দাওয়াত মজলিস হোক বা ঘর সম্মানটা বজায় রাখা লাগে। তিতা কথা কইলে উপরে একটু মধু রাখা ভালো। তিনি আসল আকাঙ্ক্ষার কথা পারলেন। ধরো তুমি ওরে অত অপমান করলা, ও যদি পাল্টা মুখে কিছু কইয়া বসত, পোলাপানের রাগ ডাক আছে এমন কোনো কথা যারে আর ফিরাইয়া আনা যায় না, তখন তুমি কি করতা? আয়না শান্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, আমি পরিস্থিতির অতদূর গড়াতে দিতাম না। সাহেরা বানু এক মুহূর্ত আয়নার দিকে তাকিয়ে রইলেন। সেও তার মাথা ব্যথার কারণ। সব মাতুব্বরগুলো তার সংসারে জুটেছে। আয়না আত্মবিশ্বাস, তার অভিজ্ঞতার মন বলছে পরিস্থিতি সবসময় হাতের মুঠোয় থাকে না। তিনি আয়নাকে সাবধান করে দিলেন, একটা কথা মনে রাখো, হেরা কিন্তু মাহিরের আপন ভাই না, চাচাতো ভাই।
তিনি কিছুক্ষণ থামলো যাতে আয়না এই পার্থক্যের গুরুত্বটা বোঝে। একটা দূরত্ব তো আছে না? তোমার এত সরাসরি এসবের মধ্যে পড়ার দরকার নাই। সাহেরা বানুর ইঙ্গিতে স্পষ্ট ছিল যে সম্পর্ক যখন রক্তের নয় তখন শাসনের অধিকারটাও ততটা খাটে না। আয়না শুনল, কিন্তু তার মনে হলো না এক বাড়িতে থেকে এই আপন পরের পার্থক্যটা খুব জরুরি, বিশেষত যখন এটা পাক্ষপাক্ষিক হয়ে যায়। সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সাহেরা বানু বড় বউয়ের চিরাচরিত শ্বাসে ফেলেও উপদেশ দেয়া শুরু করলেন। রায়হান কবে বিয়া করব কে জানে। তুমি এখনও এই প্রজন্মের বাড়ির বড় বউ। এই পদের সাথে মেজাজ না নীরবতা মানায়। সব কথার উত্তর দেয়া মানেই শক্তি নয়, বরং কখন চুপ থাকতে হয় সেটা জানলেও পরিবারের কর্তৃত্ব ধরে রাখা যায়। এই সব ঝগড়াঝাটির মধ্যে না গিয়ে নিজের স্বামীর দিকে খেয়াল দাও, ওরে দেখভাল করো, আর শারমিন আবার লগে আস্তে আস্তে খাতির জমানোর চেষ্টা করো, সেবা যত্ন করো। আয়না বুঝে দাদি তাকে রণকৌশল শিখাচ্ছেন। সামনাসামনি লড়াই না করে নিঃশব্দে নিজের প্রভাব বাড়ানো। কিছুক্ষণ চুপ থেকে সাহেরা বানু গলাটা একটু খাদে নামিয়ে নিলেন। প্রথমটা তো তোমার হইয়া গেছে আগেই। স্বামী তো চোখে হারায়। মাগো মা, অফিস থেকে আইসা ওপরে উঠলে আর নামার নাম নাই। বুড়ি যে আছে একটা, হের কিছু লাগবনি এডি জানার প্রয়োজনও নাই। বউরে শুনু ক্রিম দেয়া চলে ঠিকই, নতুন কিছু না। দেখতেছি সবগুলো পোলা বউয়ের আঁচলের তলায় থাকে। তোমাগো দাদারে যদি যদি খোদা বাঁচাইয়া রাখতো তবে সবগুলাইরা পিডাইয়া সোজা করতো। আয়না মৃদু হাসলো। আর শোনো নাতবউ, সব কাজে তাড়াহুড়া করতে নাই। আয়না কিছুটা বিভ্রান্ত হয়ে তার দিকে তাকালো। সাহেরা বানু ঘুরিয়ে ফিরিয়ে বললেন, সব কিছু একটু থিতু হইতে দাও। পোলাপানের কথা আরও পরে ভাইব। তিনি নিজের যুক্তিতে বললেন, মাহিরদার অবস্থা এখনও পুরোপুরি গুছানো না, ওর কাঁধে এখনও দায়িত্ব অনেক বাড়ছে। তিনি একটু থেমে যোগ করলেন, এসব ব্যাপারে মেয়েগো খুব সাবধানে বিচার বিবেচনা করা লাগে। পোলাডায় এত কিছু বুঝে না, সংসারের কোনো চিন্তা বুঝে না। কথাটার ইঙ্গিত আয়নার কাছে একদম পরিষ্কার। মাহিরের উপার্জিত টাকা এখন কয়েক ভাগে ভাগ হচ্ছে। সংসারের স্থিতি এখনও নড়বড়ে। এই অবস্থায় বাচ্চার মতো বড় কোনো দায়িত্ব মাহিরকে আরও চাপে ফেলে দেবে। সাহেরা বানুর মতে এটা স্ত্রীর দায়িত্ব যে সে সামনে কি আসছে সেটা ভেবে সময় বুঝে পা ফেলবে। আয়না বিষয়টির গুরুত্ব বুঝল। হয়তো পরিবারের শান্তি রাখতেই এ কথা বললেন তিনি, বা হয়তো মাহিরের মাঝে প্রত্যাশিত পরিবর্তনের তার এই দিকে আয়নাকে সাবধান করতে হলো। সে জানতো মনসুর আলমের ব্যবসায় ঘাটতি ও মাহিরের আয় সীমাবদ্ধ এবং এই পরিবারের চাহিদা অনেক। তবে সে এটা নিয়ে আবেগপ্রবণ হলো না, অত্যন্ত নির্লিপ্তভাবে উত্তর দিল, আমি বুঝেছি। কথায় মোড় ঘুরিয়ে সাহেরা বানু এবার শারমিন আবার প্রসঙ্গে এলেন। আমি জানি শারমিনারা মানুষটা সহজ না, তোমার পেরেশানি হইতাছে। না, নীরব রইল। সবাই তা জানে। এ খুশি করা কঠিন। আর হ্যাঁ, ওর মুখটা খুব তিতা। মাঝে মাঝে আমার লগেও তো খুব কড়া গলায় কথা কয়, কিন্তু ও খারাপ মানুষ না। সাহেরা বানু শারমিন আবার অতীতের কথা বলতে শুরু করলেন। এক সময় এই সংসারের সব ভার ছিল শারমিন আরার কাঁধে। সে যদি শক্ত হাতে হাল না ধরত তবে এই বাড়ির নির্ঘাত ভেসে যেত। তার গলায় অনিচ্ছাকৃত শ্রদ্ধার রেশ পাওয়া গেল। তিনি বললেন, ওর এই হুকুম দেওয়ার স্বভাব আর অহংকারী মেজাজ আমারও পছন্দ না, কিন্তু ওইটা ওর বাপের বাড়ি থাইকা আসে। বড় ঘরের বেটি না, অভিজাত্য তো রক্তে থাইকা যায়। কিন্তু জোয়ান বয়সে বড় বউ আমাদের খুব যত্ন আত্তি করতো। নিজের দায়িত্ব একদম পাই পাই কইরা পালন করছে, এইডা সত্য।
তিনি বর্ণনা দিতে লাগলেন কিভাবে শারমিন আরা শ্বশুরবাড়ির সবার সেবা করত, অক্লান্ত পরিশ্রম করত। সাহেরা বানুর বর্ণনায় মনে হয় শারমিন আরা যেন সেবিকার মতো সব কাজ করত, আর আয়না এর থেকে কিছু শিখলেও পারে। আয়না চুপ করে সব শুনছিল। তার মনে হচ্ছিল বর্ণনার হয়তো কিছুটা রং চড়ানো আছে, কিন্তু সে দাদিকে থামালো না। সবশেষে আয়না খুব ধীর স্থিরভাবে একটা প্রশ্ন করল, তারপর কি হলো? কি কও? আপনাদের দুজনের মধ্যে দূরত্ব আসলো কেন? সাহেরা বানু চুপ হয়ে গেলেন, সাথে সাথে কোনো উত্তর দিলেন না। তারপর খুব ধীরে ধীরে মেপে মেপে বললেন, সংসারে যখন নতুন কেউ আসে তখন আগের জনের জায়গাটা নড়বড়ে হয়ে যায়। এর বেশি তিনি আর কিছুই বললেন না। শুক্রবার অপরাহ্নের স্নিগ্ধ আলো চিলেকোঠার বড় জানালা দিয়ে ঘরের ভেতর এসে পড়েছে। সেই আভা মেঝের উপর দিয়ে গড়িয়ে নিচু কাঠের টেবিলটায় এসে স্থির হয়েছে। সেখানে মাহির কাজ করছিল। 5টা ফাইলের কারেকশনের কাজ করে শুক্রবার কাটাতে হচ্ছে। নিজের কাজ সময় মতো শেষ করাও মাঝে মধ্যে বিপদ। কাল সাবমিট করে রিসিভ নিতে হবে, তারপর ম্যানেজার ফিটফাট হয়ে তা হাই কমান্ডে দেখাতে নিয়ে যাবে। কাটেছির জায়গায় নাম থাকবে উনার। কর্পোরেট কালচার হতাশাজনক, ধৈর্য পরীক্ষার শেষ নেই। শুরুর কয়েক বছর চোখ বুজে কাজ করা ছাড়া উপায় নেই, সেটাই সে করছে। অন্তত টেবিলে বসার সময় নিজেকে সে এটাই বুঝিয়েছিল, যদিও কাগজগুলো এখনও ওখানেই পড়ে আছে। হাতের কলমটা স্থির, তার মনোযোগ অনেক আগেই দিক হারিয়েছে। সে এখন ওর দিকে তাকিয়ে আছে। আয়না জানালার ফ্রেমের একপাশে হেলান দিয়ে বসেছিল, এক হাতে ধরা খোলা বই, মনোযোগ তাতেই নিবদ্ধ। দমকা হওয়া খুব সপ্তপর্ণে ওর সবুজ আঁচলটা আলতো করে জড়িয়ে দিচ্ছিল, আবার কখনো অবাধ্য কয়েকটা চুল মুখের উপর এসে পড়ছিল। পাতা রঙের শাড়ি পরেছে আজ আয়না। এটা মাহির বরিশাল থেকে এনেছিল, সহজে নয়। গতকাল আকার ইঙ্গিতে মাহির শীতল অভিযোগ করার পরই ভদ্রমহিলা এটাকে পরিধান করে ধন্য করেছে এই পৃথিবীটাকে। এতেই মাহিরের সর্বনাশ হয়েছে। শাড়ির জমিনে বিশেষ কোনো কারুকাজ নেই, কারো আকর্ষণ করার মতো কিছু নেই, অথচ রোজ যতবার ওকে শুয়ে যাচ্ছে ততবার স্ত্রীর দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়া দায়। আলোর ছটা ওর গালের ধার দিয়ে নেমে চিবুক পেরিয়ে গলার মোহনীয় খোঁজে গিয়ে থেমেছে। আচ্ছা, রোদ থেকেও কি কারো হিংসা হতে পারে? মাহির বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পর দেখল বেশ কিছুক্ষণ ধরেই বইয়ের পাতাটা উল্টানো হয়নি। আয়না ঠিক পড়ছে না। ও আসলে প্রাণপণে মাহিরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। মাহিরের বুক চিরে একটা শ্বাস বেরিয়ে এলো, যার মধ্যে উপলব্ধি আর মৃদু কৌতুক দুই-ই মেশানো ছিল। ঢিলে ঢালা ফতুয়া, হাতগুলো গুটিয়ে রেখেছে। বাজার সেরে দেরিতে গোসল করায় ভেজা আগোছালা চুলগুলো ওর কপালে এসে পড়েছে। এই প্রশ্ন করে, কি পড়ছো? আয়না বইয়ের পাতার চোখ রেখেই বলল, 7 কাহন। একই পাতার 10 মিনিট ধরে খুব ইন্টারেস্টিং কিছু হচ্ছে। তুমি কি করে জানলে পাতা উল্টায়নি? তাকিয়েছিলে বুঝি? কাজ শেষ করতে পারলাম আর কই। আয়নার আঙুলগুলো বইয়ের পাতায় শক্ত হলো। আমি সময় নিয়ে ধীরে ধীরে পড়ি। মাহির একটু হাসলো। কি হচ্ছে এখন? দীপার বরটা মরেছে? আয়না অবাক হয়ে বলল, তুমি পড়েছো? উপন্যাস পড়ো তুমি? মাহির ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল, উত্তর দিল না। তার মুখে রহস্য হাসি। সে বলল, আচ্ছা, ফর আ চেঞ্জ
একটু পরিণীতা দিঘির জলে কাঠছায়া গো পড়তে পারো না? পিওর রোমান্স অতটা পছন্দ না। মাহির গজগজ করে বলল, তা আর বলতে, সুখ পাঠ্য ভালো লাগবেই বা কেন? শেখরকে ফেলে অলোকবাবুকে পড়তে থাকো, আর তার জন্য মাহির আহমেদ ভুগতে থাকুক। আয়না মুখ তুলে তাকালো, আমি একদম বুঝতে পারছি না তোমার কথা। তুমি ভালো করেই জানো। মাহির নিচু স্বরে বলল, তার দৃষ্টি সরাসরি আয়নার চোখের উপর। আয়না কিছু বলার আগেই মাহির আবার অপ্রাসঙ্গিক কথা বলে উঠল, জানে, আমার এক কলিগ মুস্তফা সাহেবের একটা ছোট মেয়ে বাবু আছে, খুব জেদি, কোনো কিছু হুট করে হয়ে যাওয়া সে একদম পছন্দ করে না, মানিয়ে নিতে সময় লাগে, আর না হলে টামন থো করে নিজেকে গুটিয়ে নেয়। না শুনছিল তার গল্প। মাহির বলতে বলতে আরও কাছে ঝুঁকে এলো। তাই তার মা বাবা ওকে সময় বেঁধে দেয়, বলে দেয় যে 5-10 মিনিটের মধ্যে এটা হতে যাচ্ছে, যাতে সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিতে পারে, নিজেকে গুছিয়ে নিতে পারে। আয়না উপন্যাসের বইটা বন্ধ করলো। আর তুমি আমাকে এটা কেন বলছো? মাহির অপকটে বলল, কারণ তুমিও ঠিক তাই কারো। যে কোনো কিছু ঘটার আগে তুমি নিজের চারপাশে একটা দেয়াল তুলে নাও, যাতে কিছুই তোমাকে গভীরভাবে স্পর্শ করতে না পারে। না, নিঃশ্বাস ভারী হয়ে এলো। মাহির বলতে বলতে এখন এতটাই কাছে যে তার গায়ের হালকা সুবাস, শরীরের উষ্ণতাও আয়না অনুভব করতে পারছে। সুতরাং এখন আমি যদি তোমাকে আগে থেকেই বলে দিই। কি বলবে? হেয়ালি করো না মাহির। মাহির তার উত্তর না দিয়ে স্বর খাদে নামিয়ে বলল, তবে নিশ্চিত তুমি নিজের প্রিয় লোহার বর পরে যুদ্ধংদেহী রূপে তৈরি হবে। কিন্তু ডোন্ট ওরি, আমি তোমাকে সময় দেব আয়না, তবে সময়টা খুব অল্প হবে। আয়নার হৃদস্পন্দন বেড়ে গেল। সময় কিসের জন্য? মাহির সাথে সাথে উত্তর দিল না। তার তীর্যক দৃষ্টি একবার মুহূর্তের জন্য আয়নার অধরের উপর গিয়ে স্থির হলো, তারপর আবার ফিরে এলো ওর চোখে। আয়নার মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে, সে ঘরের মধ্যে আটকে পড়েছে। যেহেতু জেন্টেলম্যান, তাই তোমাকে সময় দিচ্ছি, বুঝলে? আয়না আমতা আমতা করে বলতে চাইল, মানে? আমি তো। ধীরে স্বরে আদিম টানটান উত্তেজনা, কিন্তু দিন শেষে আইম আ ম্যান আফটার অল। আমি চাই না তুমি তোমার যুদ্ধের প্রস্তুতি নাও, তখন আমার খুব রাগ লাগে, তাই 3 সেকেন্ড দিব, ঠিক আছে? হতভম্ব আয়নার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। সে শুধু বিড়বিড় করে বলল, কি 3? মানে শোনো, 2, মাহির 1। মাহির আর অপেক্ষা করল না। তার বলিষ্ঠ এক হাত আয়নার কোমরে স্থির হলো, অন্য হাতটা খুব মায়াবীভাবে ওর ঘাড়ে চলে গেল। এ দূরত্বটুকু ঘুচিয়ে দিল। মাহিরের অধর যখন প্রথমবার আয়নাকে স্পর্শ করল, আয়না শিহরে উঠল। তার সারা শরীরে তীব্র বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। সে ভেবেছিল নিজেকে শক্ত করে রাখবে, কিন্তু মাহিরের স্পর্শ ছিল অভাবনীয়, রুক্ষ না, ছিল প্রচণ্ড, তীব্র আর সংবেদনশীল। ভদ্র মাহিরের চরম শান্ত দখলদারিত্ব। মাহির আরও নিবিড়ভাবে ওকে কাছে টেনে নিল। আয়নার হাতের বইটা মেঝেতে পড়ে গেল। তার জ্ঞানত সে মাহিরের ফতুয়া খামচে ধরল। মাহিরের স্পর্শে গভীরতা বাড়ে, আর প্রতিটি মুহূর্তে আয়নার মাঝে এক নতুন ধরনের তৃষ্ণা জন্ম নেয়। পুরুষালী নিঃশ্বাসের উষ্ণতা আয়নার ত্বকে এসে বিঁধছে। তার স্বামীর স্পর্শে কোনো তাড়াহুড়া নেই, স্থির সংকল্প আছে। সে দীর্ঘদিনে জমানো কোনো এক কথা, না বলা কথায় এখন আয়নার প্রতিটি কোষে ছড়িয়ে দিচ্ছে। আয়নার মনে হলো সে কোনো এক অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছে। তার সেই আজন্ম লালিত রক্ষণাত্মক দেয়াল বালির কাঁধের মতো ভেঙে পড়ছে। সে অনুভব করল মাহিরের আঙুলগুলো তার চুলের গভীরে খেলছে। ওর শরীর মাহিরের বুকের সাথে মিশে যাচ্ছে।
মাহিরের প্রতিটি ছোঁয়ায় গভীর নির্ভরতা আয়নাকে অবশ করে দিচ্ছে। নিজেকে জড়বস্তু মনে করা আয়নার বুকের ভেতর হাজার হাজার প্রজাপতির ডানা ঝাপটাচ্ছে। এমন এক শিহরণ সে আগে কখনো কল্পনাও করেনি। মাহির আলতো স্বরে সরে এলো। দুজনের মাঝখানে নিস্তব্ধতা বেশি মুখর। আয়না চোখ খুলতে পারছে না। তার ঠোঁট তখনও থরথর করে কাঁপছে। নিঃশ্বাস দ্রুত। মাহির স্ত্রীর কপালে নিজের কপাল ঠেকিয়ে রাখল। আয়নার বুকের ভেতরটা তখনও কামারের হাঁপারের মতো উঠানামা করছে। ঠোঁট দুটোর একটা চিনচিনে শিহরণ। কিন্তু মাহির কিছুই করল না। সে কেবল স্থির হয়ে আয়নার চোখের গভীরে তাকিয়ে রইল। কয়েক শতাব্দী জমানো কিছু একটা আজ বলে ফেলবে সে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না। শুধু খুব নিচু গম্ভীর স্বরে বিড়বিড় করল, ইয়া খোদা। আয়নার কপাল মুহূর্তেই কুঁচকে গেল। ইয়া খোদা মানে কি এর? সে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। মাহির আর একটি শব্দ উচ্চারণ করল না। তার সেই দৃষ্টিতে ঘোর লাগা অসহায়ত্ব ছিল, যেন কোনো এক নিষিদ্ধ সৌন্দর্যের সামনে সে নিজেকে সামলে নেওয়ার শেষ চেষ্টা করছে। কোনো ব্যাখ্যা না দিয়েই প্রায় যান্ত্রিকভাবে সে আয়নার পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আয়না ওখানেই দাঁড়িয়ে রইল। এক মুহূর্ত আগেই সেই প্রজাপতি উড়া অনুভূতিগুলো এখন একরাশ বিভ্রান্তির রূপ নিয়েছে। ওর ভুরু কুঁচকে গেল আরও। ইয়া খোদা, এখন এভাবে বলার মানে কি? এতটাই কি খারাপ ছিল ব্যাপারটা? আয়নার মুখটা এবার অভিমানে শক্ত হয়ে এলো। নিজের অজান্তে তার মনে এক ধরনের জেদ চেপে বসল। এই লোকটা কি সিরিয়াসলি এখন আল্লাহর কাছে তাকে নিয়ে নালিশ করলো নাকি?